গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট আবার একটি রায় দিয়েছেন। সেই রায়টিতে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে, মানে রায়ের একদম যে মূল কথা যদি ধরা হয়, সমস্ত গণমাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে টেইন্টেড ক্যান্ডিডেট বা দাগি ক্যান্ডিডেট যারা আছে, সেই সময় ছিল, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এইখানে গতকাল এই রায় বেরোনোর পর থেকে রাস্তাঘাটে যারা দর্শক আছেন তারা নিজেরাও শুনতে পাচ্ছেন, তারাও হয়তো ভাবছেন যে এটা কীরকম রায় হলো, তাহলে এই রায়টা এতদিন পর কেন দিলে? এই রায়টা তো বহুদিন আগেই দিয়ে দেওয়া যেত। এত টালবাহানার ব্যাপারটা ছিলটা কি? মাননীয় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি এই ধরনের একটা অবজারভেশন দিয়েছিলেন যে তখন চেষ্টা করলে কিন্তু এই 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 লিস্টটা বার করা যেত। সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে এবং তাদের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তার একটা তালিকা নাকি তৈরি করে আদালতকে জানিয়েছিল, এবং আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন জিনিসটা গেল তখন এই রায় দেওয়া হলো যে সমস্ত প্যানেলটাই ক্যান্সেল। সেটা কার রায়? সর্বশেষ, মানে অনেক মামলা হওয়ার পরে গিয়ে সুপ্রিম কোর্টের রায়। এখানেই ধন্দটা। আদালতের কাজ কি? কনফিউশন তৈরি করা নাকি কনফিউশন মিটিয়ে দেওয়া, মানে দ্বন্দ্বকে মিটিয়ে একটা ফয়সালা করা? নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রশ্নগুলো উঠছে এই কারণে যে আমাদের জীবন ধারণের জন্য সভ্য সমাজে যেটি প্রয়োজন, স্বাস্থ্য, শিক্ষা একটা তার অন্যতম অংশ, এবং সেই শিক্ষাটা আজকে পর্যুদস্ত এই রাজ্যে। এবং শিক্ষকই যদি স্কুলে না থাকে তাহলে বাচ্চারা পড়াশোনাটা কোথার থেকে শিখবে? আর সেই শিক্ষক নিয়োগেই যদি গণ্ডগোল হয়ে থাকে তাহলে সেই বাচ্চারা তো ভুল শিক্ষা শিখবে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব স্পষ্টত এই প্রশ্নটিকে তুলেছেন যে, এবং আমাদেরও এই প্রশ্নটা আছে, এবং আপনারা রাস্তাঘাটে হাঁটতে গিয়ে, চায়ের দোকানে, সব জায়গাতে গতকালের এই রায়ের পর থেকে মানুষ একটা প্রশ্ন করছে। সেটা হচ্ছে, এই রায়টা তো প্রথমেই দিয়ে দিতে পারা যেত যে অযোগ্যদের তালিকা আগে প্রকাশ করে দাও, তারপর তুমি নিয়োগ প্রক্রিয়া শুরু করো। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন উঠছে, যদি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যায় তাহলে যার পড়ে থাকে কি? তাহলে পড়ে থাকে যারা যোগ্য, তাহলে তারা আবার কেন পরীক্ষা দিতে যাবে? তারা তো যোগ্য, তাহলে কেন তারা পরীক্ষা দেবে? এইটা সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন। আবার তার মাঝখানে একটা সূক্ষ্ম অংশ আছে যেখানে সুপ্রিম কোর্টের কাছে তদন্তকারী এজেন্সিরা জানাতে পারেনি যে এই যে দাগিরা বাদেও আরও কোনো দাগি ওই তালিকার মধ্যে থেকে গেছে কিনা সেটা এসএসসি জানাতে পারেনি। তাই মানে সিবিআই বা অন্যান্য তদন্তকারী এজেন্সি তারা সুপ্রিম কোর্টে সেই তালিকা, সম্পূর্ণ দাগি তালিকা জমা দিতে নাকি পারেননি। তাই নিয়োগ প্রক্রিয়া। কিন্তু একটা জায়গায় গিয়ে তো কোথাও থামতে হয়। তাহলে হয় আপনারা চাল আর কাঁকড় আলাদা করতে পারেন না। আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরেও চাল এবং কাঁকড়কে আলাদা করতে পারেন না। কিন্তু এই যে রায়টা দিলেন, এই রায়টাকে তো আগে দিতে পারতেন যে এই সব বাতিল করে দেওয়া হলো, আমি এই পরীক্ষার নির্দেশ দিলাম, এবং এই পরীক্ষার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে করো তোমরা, আগে যারা দাগি আছে, চিহ্নিত যারা ফ্রড, তাদের তালিকা আগে প্রকাশ করো। এতদিন পরে গিয়ে নানান রকম আপিল হওয়ার পরে গিয়ে কালকে আপনি রায় দিচ্ছেন কি, 7 দিনের পরে গিয়ে একদম ওই তালিকা প্রকাশ করে দাও। তার মাঝখানে যেটা ঘটে গেল, এই সমস্ত যে, মানে ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যারা যোগ্য শিক্ষক
কারণ অনেকের মধ্যে তো অনেক কিছু মিশেও থাকতে পারে, সেটা তো আমরা জানি না। আমি ধরেই নিলাম যে যাই সমস্ত যোগ্য শিক্ষক দিনের পর দিন রোদ্দুরে বৃষ্টিতে ভিজে আন্দোলনটা করলেন, এই মাঝখানে যে 2-3 মাস চলে গেল, এই মাঝখানে 2-3 মাসে ছেলেপিলেদের পড়াশুনো লাটে উঠে বসে থাকলো। কি দরকার ছিল ওই রায়টাকে বা ওই জাস্ট ছোট্ট ওইটুকু কথাটাকে আপনারা আগে বললেন না কেন? ছেলে খেলা করছেন মানুষের জীবনকে নিয়ে আদালত বলে। কিন্তু আদালত এটাও তো মানুন যে আদালত কিসের জন্যে? মানুষের জন্যে, মানুষের ভালো থাকার জন্যে, সমাজকে সুন্দর রাখার জন্যে, আপনার জন্যে সমাজ না। আপনার মিন্স আদালত, আদালতের জন্য সমাজ না, সমাজের জন্য আদালত। লোকসভার জন্য সমাজ না, সমাজের জন্য লোকসভা, বিধানসভার জন্য সমাজ না, সমাজের জন্য বিধানসভা। ওতপ্রোতভাবে আবার উল্টোভাবেও সেটাকে দেখা যায়, দুটোই দরকার। কিন্তু এই তার ভূমিকা হবে প্রত্যেকটা রায় কনফিউজিং রায়, মানে একটা ছিদ্র রেখে দেওয়া হচ্ছে রায়গুলোর মধ্যে, যাতে তুমি আবার আপিল করো, আবার লোয়ার কোর্টে যাও, আবার হাইকোর্টে যাও, আবার ডিভিশন বেঞ্চে যাও। মানে এটা কোনো যেন স্পষ্টতা নেই, একটা কঠোর বা কংক্রিট একটা রায়, যে রায়টা মানে প্রযুক্ত হবে তার মধ্যে অসংখ্য ছিদ্র। হ্যাঁ, এই যে যাকে বলে মাছ ধরার জাল, সে জালে এত বড় বড় ছিদ্র যে ছিদ্রটাকেই বলা ভালো, জাল আর বলা যাচ্ছে না। এই আদালত অতীতে বিভিন্ন আমাদের দেশের যে সমস্ত অপরাধী তাদের যে ফাঁসির আদেশগুলো হয়েছে আদালতে, সেই ফাঁসির আদেশ আটকানোর জন্য রাত 2টোর সময় একাধিকবার সুপ্রিম কোর্ট খুলেছে। এখানে যেখানে একটা প্রজন্ম ধ্বংস হতে বসেছে, একটা কেন বলবো আমি, এই যে ধরুন যতদিন থেকে এই ধরনের মানে ভিতরে মানে কেলেঙ্কারিটা হয়ে বসে আছে, তার মাঝখানে কতগুলো মাধ্যমিক ব্যাচ চলে গেল, তার মাঝখানে কতগুলো হায়ার সেকেন্ডারি ব্যাচ চলে গেল, আর সেই ছাত্রছাত্রীগুলো কি শিখে গেল? যারা শিক্ষক হওয়ার যোগ্যই না তাদের কাছ থেকে ক্লাস করলো, তারা খাতা দেখলেন, তাদের নাম্বার পেল, সেই মার্কশিট নিয়ে তাদের সারাটা জীবন চলতে হবে। ইয়ার কি হচ্ছে? সেই মানুষ সেই ছাত্রছাত্রীদের জীবনটা কি তছনছ অবস্থা হলো, তাতেও আপনাদের শিক্ষা হয়নি। হ্যাঁ, এবার এই তালিকা বেরোলে কি হবে না হবে সেটা রাজনৈতিক আলোচনার বিষয়, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এইভাবে আদালত মানুষকে নিয়ে এরকম করতে পারেন কি আপনারা? বিচার ব্যবস্থার একদম তলা থেকে ওপর পর্যন্ত, আচ্ছা সব কিছুর পরিশুদ্ধিকরণের কথা হয়, বিচার ব্যবস্থার কেন পরিশুদ্ধিকরণ হবে না? একটা মানুষ কেন সহজে বিচার পাবে না? বিচার কেন সহজলভ্য হবে না? একটা মানুষকে বিচার পেতে গেলে তার জীবনটা মানে বিচার পাওয়া যায় আর তার মৃত্যু দুটোই সমান হয়ে গেছে এখন। মানে বিচার যতদিনে সে পাবে তার আগেই তার জীবদ্দশা খতম হয়ে যাবে, অথবা তাকে সর্বশান্ত হয়ে যেতে হবে। বিভিন্ন জায়গার মানে এত প্রসেস, এত পেপার ওয়ার্কস, এবং তার জন্যে যে সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে বিচারকের কাজ পর্যন্ত পৌঁছানো যায়, আবার কখনো যায় না, পৌঁছানোই যায় না। আর যদি বা পৌঁছানো যায়, তারিখ সেদিনকে দাঁড়িয়ে আছে, সারাটা দিন একটা মানুষ জেলা থেকে এসে না খেয়ে না দে কী চাইতে এসেছে? বিচার চাইতে এসেছে। দেখা গেল সেদিন আর হলো না হিয়ারিং, আবার 3 মাস পরে গিয়ে একটা হিয়ারিং হলো। আর যেখানে বিভিন্ন রকম হুমকি, থ্রেট ইত্যাদি মামলা মোকদ্দমা থাকে, সেই মানুষটা, অসহায় মানুষটা, আপনারা বলেন কি এফআইআর করেছেন? কেন এফআইআর করেননি? আচ্ছা, এফআইআর করার পরে যার বিরুদ্ধে এফআইআর করা হলো সেই মানুষগুলোকে তো বাড়িতেই থাকতে হবে, তাদের বাড়িতেই তো বাস করতে হবে। তাহলে আমরা জানতাম কি স্কুলে মাস্টারমশাইকে আমরা ভয় পাই, দুষ্টুমি করলে, বদমাইশি করলে কি করবে? মাস্টারমশাই বকবে। মাস্টারমশাইয়ের হাতে কিন্তু ছাঁট আছে, মানে একটা লাঠি আছে, শাসন আছে, কাজে অন্যায় করা যাবে না ক্লাসের মধ্যে বা স্কুল প্রাঙ্গণে। হ্যাঁ, তাহলে আমাদের এই সমাজের যে এরকম মাস্টারমশাই বা সমাজ, সংবিধানের দ্য ওয়াচডগ অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের
ওই যাতে সংবিধানে ভুল ভ্রান্তি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব যার যার, সমাজে ভুল ভ্রান্তি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব যার যার, সেই আদালত তার শাসন, তার রায় এত এত কনফিউজিং যে একটা রায়কে নিজেকেই 10 বার করে রায় দিতে হচ্ছে। একজন বিচারপতি এক রায় দিয়ে গেলেন, আর একজন রিটায়ার করে চলে গেলেন, আর একজন বিচারপতি এসে সেই রায়টাকে ক্যান্সেল করে আবার একটা নতুন রায় দিয়ে দিলেন। এগুলো হচ্ছেটা কি? এটা একদম রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাচ্ছি, দেখুন আপনি শপথ গ্রহণ করিয়েছেন এই সমস্ত বিচারপতিদের বা বিচার ব্যবস্থাকে, বিচারপতিদেরই বা হাত পা বাঁধা, মামলার পর মামলা, পাহাড়ের মতো মামলা। এই নিয়ে অতীতে প্রধান বিচারপতি পর্যন্ত আক্ষেপ প্রকাশ করেছে যে এই এত মামলা সামলাবো কী করে। আচ্ছা বলুন তো, এই যে লোক আদালত হয় তার একটা ব্যবস্থা আছে যাতে মামলার চাপ কমে। কবার কোথায় কখন আপনারা মাইকে শুনতে পান যে অমুক জায়গায় লোক আদালত বসছে? কটা অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পান? চলছে তো চলছে। চলুন আমরা দেখে নিই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রায়টি সম্পর্কে ঠিক কি বললেন। তিনিও ঠিক ওই একই প্রশ্ন তুললেন যে অযোগ্য তো যদি লিস্ট বেরিয়েই যায় 2 তারিখে, হ্যাঁ, তাহলে আর এদের পরীক্ষায় বসার দরকারটা কী আছে? তাহলে তো যারা বাকি থাকলো তারা তো যোগ্য। তিনি ওই একই প্রশ্ন তুলেছেন, আরও কিছু বক্তব্য তিনি রেখেছেন এই বিষয়ে। আর স্পেসিফিক্যালি যদি আরও দেখতে চান, তার বক্তব্যের পরে জুড়ে দিচ্ছি যে সুপ্রিম কোর্টে বিচারকরা ঠিক কী বলেছে। চলুন ওই দুটো দেখে নিই। আজকের এপিসোড এই পর্যন্ত, আপনারা দেখতে থাকুন ওটা। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম। মত এবং তার বিরুদ্ধ মত দুটোই আপনারা কমেন্টে জানান, আপনাদের কেমন লাগছে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। তার মাঝখানে আপনারা শুভেন্দু অধিকারী কি বললেন এবং কোর্টে ঠিক কাল কি ঘটলো, তার জন্য এতগুলো প্রশ্ন তুললাম, সেটা শেষ পর্যন্ত একটু দেখে নিন। নমস্কার। তৃতীয় বিষয়, একটা গুরুত্বপূর্ণ আজকে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, রিগার্ডিং আপনার 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে। এই রায়কে আমি স্বাগত জানিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, কারণ এই বিষয়টাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনে বা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমি অনেকবার জানানোর চেষ্টা করেছি। বিধানসভার ভিতরে বাইরে, সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়া, এমনকি বিকাশ ভবনের সামনে যেদিন লাঠিচার্জ হয় তার পরের দিন তাদের পাশে গিয়ে দাঁড়ানো ইত্যাদি যতটুকু সুযোগ পেয়েছি, তাদের অরাজনৈতিক আন্দোলন ছিল, আমরা কিন্তু এটা করেছি। এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকেও সুকান্তবাবু যখন সভাপতি ছিলেন তখন 26,000 চাকরি যাওয়ার পরে তখন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে আমরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা কিন্তু মিছিল করে তাদের প্রতি সমর্থনও জ্ঞাপন করেছি। আমাদের যুব মোর্চাও একাধিক কর্মসূচি নিয়েছেন, আপনারা জানেন। আমি শুধু আজকে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে দুটো বিষয়ে আমি যাচ্ছি না, যে পরীক্ষা হবে, একজনও অযোগ্য থাকবেন না, এগুলো সুপ্রিম কোর্ট আগে থেকেই বলেছে। পরীক্ষা হোক নিয়ম মেনে, 100 পয়েন্ট রোস্টার মেনে, চাকরি হোক, এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে। চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সরকার। তারা ভাতাতে বিশ্বাস করেন, তোষণে বিশ্বাস করেন, খেলামেলা এসবে বিশ্বাস করেন। আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতী। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলিশ করেছেন, ক্যাজুয়াল কন্ট্রাক্টুয়াল ঢুকাচ্ছেন সামান্য সামান্য বেতন দিয়ে। না চলে তাদের সংসার, না তাদের চাকরির স্থায়িত্ব আছে, না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে। এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে 2 তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, 2022 সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন, তিনি কিন্তু প্রায় 7,000-এর কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু 26,000-এর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেননি। কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে,
টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে, অধিকাংশ চাকরি হয়েছে, আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন, এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা তাদের গোঁ ছিল। তাই আজকে 22 সাল থেকে 25 সালের শেষ অবধি তারা টেনে নিয়ে গেছেন। ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে, ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। 31 ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী, যা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা আমি শুধু উল্লেখ করছি। আমার এক্ষেত্রে বক্তব্য, সেদিন 22 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার, সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল। সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন। সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো। সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম। যখন 7ই জানুয়ারি ডেট ছিল 2025, ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল। আপনারা জানেন যে আমরা 31 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির 15 জন এমএলএ এসএসসির কাছে যাই। এসএসসির চেয়ারম্যান দেখা করেননি, এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে। আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম, তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে, যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন। আমরা সেক্ষেত্রে বলেছিলাম পুড়িয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, কিন্তু সিবিআইকে আপনারা অনেকেই অযোগ্য অমুক তমুক অনেক কথাই বলেন। তার সিবিআই যেটা করেছিল, গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল। তাতে কারা ওএমআরে চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে। অল ক্রেডিট গোজ টু। আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে, বাকিরা যোগ্য। আমি এক্ষেত্রে বলবো, যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি, বাইরে বলেছি, অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন, বিশিষ্ট আইনজীবীরা, আইনজ্ঞরা বলেছেন, বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন, ইন্ডিভিজুয়াল বলেছেন, আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আসেন, নিরপেক্ষ বিশ্লেষক, তারাও বলেছেন, কিন্তু আপনারা করেননি। এখন যাবেন কোথায়? যার তো কোনো রাস্তা নেই। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে। তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি, সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব, করা উচিত, যুক্তিসঙ্গত। কারণ কোন নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, অযোগ্যদের তালিকা 2 তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে। তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা? যোগ্যদের জন্য, যোগ্যদের সেই তালিকা, যে তালিকা বহু প্রতীক্ষিত, 22 সাল থেকে 25 সাল, প্রায় 4 বছরের প্রতীক্ষা, 3.5 বছরের প্রতীক্ষা, সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য। সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না? আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা এসব নিয়ে, যেটা আইপ্যাকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিধানসভা ডাকছেন, শর্ট সেশন ডাকছেন 1 দিন 2 দিনের। আমরা রেডি আছি। বিজেপি সব এমএলএ সমর্থন করব। যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে পাস করান। অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য। আমরা যোগ্য তালিকার জন্য, দেখুন, সুপ্রিম কোর্ট বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, তারা কেউই অন্যায়ের পক্ষে থাকেন না, ন্যায়ের পক্ষে থাকেন। তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায়, যোগ্যদের কেন
নতুন করে এতদিন পরে 10 বছর পরে 16 সালে পরীক্ষা হয়েছিল, আবার নতুন করে পরীক্ষা দিয়ে, আর নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায়, আমার কোনো আদিমত নেই, ফাইনালি করুন। কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নাল অ্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে। এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই, এদের 2-9 মধ্যে প্রকাশ করতেই হবে। তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে, কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি 25% ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি। একদিকে 500 কোটি টাকা পুজোয় চাঁদা, একদিকে বুথে বুথে কত 10 লাখ না কত টাকা ইত্যাদি ইত্যাদি, অন্যদিকে কর্মচারী শিক্ষকদের, শিক্ষাকর্মী পেনশনার্সদের ডিএ আটকানোর মরিয়া প্রয়াস সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে। তাই আপাতত সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি স্বাগত জানিয়ে আমার পয়েন্ট 1, মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন, তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন, তার ক্যাবিনেট পদত্যাগ করুন, নির্বাচনে যান, এখনই নির্বাচনে যান, কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না। কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন? আত্মীয় হিসাবে, পার্টির ক্যাডার হিসাবে, টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে? প্রকাশের দাবি করছি আমি। দ্বিতীয় হচ্ছে, যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে? তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক। প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। যোগ্য তালিকা যদি প্রকাশ হয়, সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায়, যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব, যাতে যোগ্যদের চাকরি না যায়, যেটা 2022 সালে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল। এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। আর তৃতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। কারা এসএসসির অটোনমি খতম করলো, কারা এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করলো, কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো, সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয়, সমগ্র ক্যাবিনেট যুক্ত। এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন, যেটা কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি, তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, এই আবেদন। You will be permitted to Yes. write the exam. Yes. But you can't ask for postponement of the exam. You can't ask for No, postponement we're of the not exam. asking. We are keeping the matter pending. We're exactly Tainted what candidates. no sifting mechanism to weed out the tainted. The state has not arrived. We're only on that, my lords. That we We're will on keep a that. check on. Let the selection go through. Yes, If you're able to show that any tainted candidate has been selected again, you will face the music. Why not I can? If you allow, you have the list of tainted candidates Yes, we have by the we CBI. are not. If you are allowing any of those candidates to appear again, but these take it from us. We will But- come down on you like a ton of bricks. Yes, Madam, kindly allow me. If this is the allegations are made. This allegation let is them show- already borne out by your application Let before the them, High let Court. them show now. Allow the tainted candidates to appear again. Have not. Why would you go before the High Court and even make such a prayer? Why would you do that? Once they have already been identified Your point was. as tainted candidates, Your point- you go before the High Court, file an application and ask for permission to allow them to write that. The point was here. Just I will make my summation. There is I am not no supporting- justification for that Madam, at all. I am Unless some minister wants some candidate. No, to appear. I'm not supporting anything.
That is exactly what you're doing. Cordialation, those who are handling the matter. Anyhow, as we said, we are keeping a close watch on what you're Yes, doing. yes. Please be mindful Please. that we will My lord. definitely interfere My lord. if you do this kind of tinkering again. You've already ruined the lives of these people. People are out on the roads. We are being blamed for your mess. Is that fair? The government, you're supposed to be a model citizen, and this is what you do? A selection process tainted because some minister wants his candidates to be there. God knows what else went on. But you are responsible for this entire selection going awry. No other We word are for it. neither the state All the authorities concerned, the board, the service commission, and the state government. All three are we are accepting that. Whatever. nothing more to be said. We will also. Very well, we'll take it up. Another one matter.